অশান্ত ভঙ্গিতে ছেলের ঘরের দরজার সামনে পায়চারি করছেন সালেহা বেগম। বার কয়েক দরজা ধাক্কানোর উদ্দেশ্যে হাত তুললেও আবার সেই হাত দরজা আবার সেই হাত গুটিয়ে নিলেন। গতকাল গা পড়ানো জ্বর নিয়ে ঘরে ঢুকেছে ছেলেটা। এখন কি অবস্থা কে জানে। রাতে জ্বর বেড়েছিল নাকি কমেছিল, ছেলে তার সুস্থ আছে তো? একমাত্র সন্তানের অসুস্থতা বারবার কাঁপিয়ে তুলছে মায়ের বুক। তবে মুখ ফুটে ছেলেকে ডাকার সাহস আর পাচ্ছেন না তিনি। বিয়ের পর এই প্রথম দুজন এক ঘরে রাত কাটিয়েছে। বউ সমেত ছেলে ঘরে থাকলে তাকে কি এভাবে সাত সকালে ডাকা যায়? তাই মনের ছটফটানি নিয়ে দরজার সামনেই পায়চারি করে বেড়াচ্ছেন। ঠিক এমন সময় চঞ্চল পায়ে রুবাইতাকে আসতে দেখা গেল। কাঁধের দুপাশে বেনি ঝুলিয়ে চঞ্চল পায়ে হেঁটে আসছে এদিকে। বারান্দার শেষ প্রান্তে সালেহা বেগমকে দেখে দূর থেকেই হাঁক ছাড়ল রুবাইদা। এখানে কি করো বড় মা? আচমকা ডাকে খানিকটা হকচকিয়ে গেলেন তিনি। পরপরই রুবাইদাকে আসতে দেখে খানিকটা খুশিও হলেন। মনের অস্বস্তি খানিকটা কমলো যেন। হন্তদন্ত পায়ে ছুটে এলেন রুবাইদার কাছে। মেয়েটার একটা হাত টেনে ধরে বললেন, তোর ভাইয়ের ঘুম ভাঙল কিনা দেখতো। দরজার বাইরে থেকে একটা ডাক দিয়ে চলে যায়। সে তো তুমিও ডাকতে পারো। রুবাইদার অবুঝ জবাবে বেশ নাখোশ হলেন সালেহা বেগম। চোখ রাঙিয়ে বললেন, এই সকাল সকাল আমার ডাকা সাজা নাকি? আমি মুরব্বী মানুষ না? তুই গিয়ে ডাক। তোমার ডাকা আমার ডাকার মধ্যে পার্থক্য কি হলো বড় মা? তুই বুঝবি না, যা বলছি তাই কর। গিয়ে ছোট্ট করে একটা ডাক দিয়ে চলে আয়। খবরদার একবারের বেশি ডাকবি না। রুবায়েতা আর তর্কে জড়ালো না। বড় মায়ের আদেশ মোতাবেক দরজার সামনে গিয়ে তাশরিফ ভাই বলে জোরে সোরে ডেকে উঠল। তবে ভেতর থেকে তাশরিফের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আর না জবাব এলো মায়ার। ছেলেটা বোধহয় জোরের ঘোরে এখনো ঘুমাচ্ছে। আর মায়া, সেও বোধহয় সারা রাত স্বামীর সেবা যত্ন করে শেষ সময়ে এসে ঘুমিয়ে পড়েছে। আপন মনকে বুঝ দিয়ে রুবায়েতাকে নিয়ে নিচে চলে গেলেন তিনি। আর একটু সময় ঘুমাক, তাতে আহামরি ক্ষতি তো আর হচ্ছে না। সালেহা বেগম নিচে নেমে আসার মিনিট পাঁচেকের মাথায় তাশরিফকে নিচে নামতে দেখা গেল। আধা ভেজে চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে সিঁড়ি মারিয়ে নিচে নামছেছে। সুঠাম দেহে জড়িয়েছে বাইরে যাওয়ার ফর্মাল ড্রেস। এই সাত সকালে ছেলেকে বেরোনোর প্রস্তুতি সমেত নামতে দেখে খানিকটা চিন্তায় পড়ে গেলেন সালেহা বেগম। তবে কি ছেলেটা আজকেই ফিরে যাবে? মায়ের সাথে কি তবে বনিবনা হলো না? এরই মধ্যে তাশরিফ একটা চেয়ার টেনে বসে পড়ল। নিজ উদ্যোগে প্লেটে খাবার তুলে নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। আর তার মুখের ভাব ভঙ্গি বেজায় শান্ত। ছেলের দিকে এক পলক তাকিয়ে দোতলায় একবার নজর বুলালেন সালেহা বেগম। এরপর এগিয়ে এসে ছেলের কপালে হাত রেখে প্রশ্ন করলেন, জ্বর কমেছে আব্বা? হুম। খেতে খেতেই ছোট করে জবাব দিল তাশরিফ। সালেহা বেগম আরও একবার দোতলায় চাইলেন, দৃষ্টি সেদিকে রেখেই শুধালেন, মায়া আসছে না কেন? ওর কি এখনো ঘুম ভাঙেনি? মায়ের নামটা কর্ণকুহরে পৌঁছাতেই অল্প সময়ের জন্য থেমে গেল তাশরিফের হাত। সেকেন্ড কয়েক স্থির হয়ে থেকে আবারও খাওয়ায় মনোযোগ দিল। ছেলের তরফ থেকে কোনো জবাব না পেয়ে বেশ চিন্তায় পড়ে গেলেন সালেহা বেগম। রুবায়েতাকে উদ্দেশ্য করে বললেন, তোর ভাবিকে ডেকে নিয়ে আয় তো রুবা। এ তো বেলা পর্যন্ত কিসের ঘুম? রুবায়েতা যে না উঠতে যাবে, তাৎক্ষণিক জবাব এলো তাশরিফের তরফ থেকে, মায়া বাড়িতে নেই, চলে গেছে। এই ছোট্ট বাক্যটা মুহূর্তেই বজ্রপাত ঘটালো পুরো বাড়ি জুড়ে। উপস্থিত সকলে চমকে তাকালো তাশরিফের দিকে, যে এই মুহূর্তে নির্বিকার ভঙ্গিতে খেয়ে যাচ্ছে। তামিম আহমেদ মৃদু সরে চেঁচিয়ে উঠলেন, চলে গেছে মানে? কোথায় গেছে? আমাকে বলে তো যায়নি। যাওয়ার আগে একটা চিরকুট ছেড়ে গেছিল, সেটা দেখে জানতে পারলাম বাড়ি ছেড়ে চলে গেছে। একদম সাবলীল ভাষায় ঝরঝরে কণ্ঠে আউড়ে গেল বাক্যগুলো। যেন মায়ার হঠাৎ বাড়ি ছেড়ে চলে যাওয়ার ওর কোনো মাথা ব্যথা নেই। কথা শেষ হতেই আচমকা সশব্দে চপেটা ঘাত পড়ল তাসলিমের বাম
তাশরিফের বাম গালে। আচমকা থাপ্পড়ে মুখটা ডান পাশে ঘুরে গেল তাশরিফের। শোনা গেল সালেহা বেগমের হুঙ্কার, কি করেছিস তুই মেয়েটার সাথে? এমন কি বলেছিস যে মেয়েটা রাতের আধারে বাড়ি ছেড়ে চলে গেল? কিছু বলিনি মা, কিছুই বলিনি। কিছু না বললে হুট করে কেন চলে যাবে, তাও কাউকে কিছু না বলে? এমনি এমনি তো আর বাড়ি ছাড়বে না। আশ্চর্য, তোমরা তো এমন বিহেভ করছো যেন আমি ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি তো সারা রাত নিজের জ্ঞানেই ছিলাম না। আমার অজ্ঞানতার সুযোগ নিয়ে রাতের আধারে একটা চিরকুট ফেলে রেখে চলে গেছে। ভালোই হয়েছে। এই জোরপূর্বক সম্পর্কের বোঝা হয়ে বেড়ানোর চেয়ে নিজের আজাদিকে বেছে নিয়েছে মেয়েটা। বুদ্ধিমতির পরিচয় দিয়েছে। ছেলের কথা শেষ হতেই ধপ করে পাশের চেয়ারে বসে পড়লেন সালেহা বেগম। দু চোখ বেয়ে গলগলিয়ে ঝরতে শুরু করলো ব্যর্থতার অশ্রু। অপরাধ বোধে মুচড়ে উঠল বুকের ভেতর। নিজেদের স্বার্থে মেয়েটাকে ব্যবহার করেছেন তারা। এক অনাকাঙ্ক্ষিত সম্পর্কের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে মেয়েটার কাঁধে, যেখানে শুরু থেকেই মেয়েটার স্বামীর অবহেলা, তিরস্কার আর অস্বীকৃতি নিয়ে বেঁচেছিল। তবুও মুখ ফুটে কখনো অভিযোগ করেনি, আঙ্গুল তুলে কখনো বলেনি আমার জীবন নষ্ট করলেন কেন। আকাশ সমান ধৈর্য নিয়ে অপেক্ষা করে গেছে সম্পর্কটা স্বাভাবিক করার। সেই ধৈর্যবান মেয়েটার হুট করে বাড়ি ছেড়ে চলে যাওয়া স্বাভাবিক বিষয় নয়। কতই না কষ্ট বুকে চেপে ছেড়েছে বাড়িটা। চোখ ভর্তি অশ্রু নিয়ে সালেহা বেগম বললেন, কোথায় চলে গেল মেয়েটা? এই অচেনা শহরে ওর তো আপন বলতে কেউ নেই। নিজের বাড়ি ফিরে গেছে হয়তো। এমন সিচুয়েশনে মেয়েরা সাধারণত নিজের বাড়ি, বাপের বাড়ি চলে যায়। সহজ একটা বিষয়। ছেলের অর্থহীন জবাব শুনে রাগের পারদ তরতর করে বেড়ে গেল তামিম আহমেদের। রাগের বহিঃপ্রকাশ স্বরূপ খাবার টেবিলে থাবা মেরে হুঙ্কার ছেড়ে বললেন, কথাটা বুঝে বলছো তো তাশরিফ? মেয়েটা অনাথ। এই দুনিয়াতে, এই নিষ্ঠুর দুনিয়াতে মেয়েটার এক আমরা ছাড়া আপন বলতে আর কেউ নেই। নিজের শেষ ঠাঁই বলতে একটা বাবার বাড়ি ছিল, সেটা ওর চাচারা বেইমানি করে আত্মসাৎ করেছে। এমন পরিস্থিতিতে যাবে কোথায় ও? এই পর্যায়ে বেশ জোরসোরে একটা ধাক্কা খেল তাশরিফ। জোরপূর্বক বিয়ে দেওয়ায় মায়ার প্রতি বরাবরই অনাগ্রহ দেখিয়েছে সে, যার দরুন একবারও মেয়েটার পরিবার সম্পর্কে জানার চেষ্টাই করেনি। বিয়ের আগে কেবল এতটুকু জেনেছিল যার সাথে ওর বিয়ে হচ্ছে সে গ্রামের একটা সাধারণ ঘরের মেয়ে। ব্যাস, অপছন্দের জন্য এতটুকুই কারণই যথেষ্ট ছিল তাশরিফের জন্য। তবে মেয়েটা যে অনাথ সেই কথা তাশরিফ জানত না। আজ বিয়ের 6 মাস পর এসে মায়ের জন্য করুণা হচ্ছে তার, সেই সঙ্গে চিন্তাও হচ্ছে কিছুটা। এরই মাঝে তামিম আহমেদ পাঞ্জাবির পকেট থেকে নিজের ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলেন। ফোন রিসিভ হতেই চিন্তিত কণ্ঠে শুধালেন, মায়া কি গ্রামে গেছে ইকবাল ভাই? একটু আগেই তো ওর চাচার বাড়িতে বাজার দিয়ে আসলাম। কই মায়াকে তো দেখলাম না। চিন্তার পারদ এবার হুড় হুড় করেছে, চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলল যেন। এতিম মেয়েটা চারিদিক থেকে ঠকতে ঠকতে শেষ পর্যায়ে এই বাড়িতে ঠাঁই পেয়েছিল। এই দুনিয়াতে ওর আপন বলতে কেউ নেই। তাহলে হুট করে কোথায় চলে গেল মেয়েটা? কার কাছে গেল? শহরের রাস্তা ঘাটে চলতে গিয়ে যদি কোনো বিপদে পড়ে? অত্যধিক চিন্তায় আর স্থির হয়ে বসে থাকতে পারলেন না তামিম আহমেদ। মনের সন্তুষ্টির জন্য সিদ্ধান্ত নিলেন আশেপাশের জায়গাগুলোতে খুঁজে দেখবেন। না পেলে সোজা থানায় চলে যাবেন। বাপ মা মরা মেয়েটা তামিম আহমেদের দায়িত্ব। ওকে এভাবে হারিয়ে যেতে দিতে পারেন না তিনি, অন্তত নিজের ছেলের কারণে তো কখনোই নয়। ভাবনা মোতাবেক তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন তিনি। দ্রুততম কদম বাড়লেন বাড়ির সদর দরজার দিকে। যেতে যেতে নিজের স্ত্রী উদ্দেশ্য করে বললেন, খুঁজতে যাচ্ছি মায়াকে, যেভাবেই হোক ওকে নিয়েই বাড়ি ফিরব। খোদার কাছে সাহায্য চাও সালেহা, এর মাঝে মেয়েটার কোনো ক্ষতি যেন না হয়। তামিম আহমেদের পেছন পেছন তার ছোট ভাই রামিম আহমেদও ছুটলেন মায়ের খোঁজে। এতক্ষণ ধরে নির্বিকারভাবে বসে থাকলেও এই পর্যায়ে কপালে কয়েকটা চিন্তার ভাঁজ পড়ল তাশরিফের। মনের কোণে কোথাও না কোথাও সামান্যতম অপরাধবোধ সৃষ্টি হলো। এতদিন ধরে মন প্রাণ দিয়ে ঘৃণা করে আসা মেয়েটার হঠাৎ করেই ফিরে পেতে মন চাইল। আসলে দূরত্ব না বাড়লে মানুষ সম্পর্কের কদর করতে শেখে না। তাশরিফের ক্ষেত্রেও হয়তো একই ঘটনা ঘটেছে।
এতদিন হাতের নাগালে থাকায় মূল্যায়ন করেনি মিনিটটাকে। অথচ আজ হারিয়ে যাওয়াতে অদৃশ্য এক টান অনুভব করছে মায়ের প্রতি। ঘৃণা করা মেয়েটাকেও ফিরে পেতে মন চাইছে, নিজের করা সকল ভুলগুলোর সংশোধন করার ইচ্ছে জাগছে। মায়ের মাথা নিচু করে খানিকক্ষণ আকাশ পাতাল ভাবল তার সে। এর পরপরই হুট করে উঠে দাঁড়ালো, আগে পিছে না তাকিয়ে হন হন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। সকালের খাবার খেয়েই মাত্রই নিজেদের বইপত্র গোছাতে শুরু করেছিল নিকিতা আর রমি। ঠিক সেই মুহূর্তে গার্লস হোস্টেলের আয়া এসে জানালো ওদের দুজনের খোঁজে কেউ একজন এসেছে। অনাকাঙ্ক্ষিত অতিথি দর্শনের হাতের কাগজ ফেলে রেখে ছুটল দুই বান্ধবী। গেট পেরিয়ে বাইরে আসতেই বিস্ময়ে হা হয়ে গেল দুজনার মুখ। গেটের বাইরে ঠায় দাঁড়িয়ে থাকা বিধ্বস্ত রমণীকে দেখে কথা হারিয়ে ফেলল দুজন। কণ্ঠ হতে ঠেলে ঠুলে বেরিয়ে এলো অবাক করা বাক্য, মায়া, তুই? তোর এই অবস্থা কেন? চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।